মাননীয় সদস্যবৃন্দ, অনুগ্রহ করে আমার কথা শোনার চেষ্টা করুন। আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, এই প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। বেহায়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিয়েছেন। তার ভাষণের সময় কঠিন প্রতিবাদ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাষ্ট্রপতিকে ঘৃণা জানিয়ে স্লোগান দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামাত জোটের এমপিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, সংসদে তুলকালাম কাণ্ড ঘটে গেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তুমুল উত্তেজনা তৈরি হয়েছে সংসদে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুকে কেন্দ্র করে। যখনই মাননীয় স্পিকার ঘোষণা দিয়েছে যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি ভাষণ দিতে আসবেন, তখনই কিন্তু উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছিল। তখন থেকেই কিন্তু একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। জামায়াত অর্থাৎ বিরোধী দল, জামায়াতের 11 দলীয় যে জোট, এনসিপি সহ যে বিরোধী দলের নেতাকর্মীরা, তারা সেই সমস্ত সংসদ সদস্যদের দাবি কোনো ফ্যাসিবাদের দোসরকে সংসদে বক্তব্য রাখতে দেওয়া হবে না। যদি রাষ্ট্রপতি বক্তব্য রাখে তাহলে তারা সংসদ বয়কট করবে। শেষ পর্যন্ত দেখা যায় রাষ্ট্রপতি ভাষণ দেয়, বক্তব্য রাখে, এবং এজন্য জামায়াত এবং 11 দলীয় জোট এনসিপির সংসদ সদস্যরা তারা কিন্তু ওয়াকআউট করে, সংসদ থেকে তারা বেরিয়ে যায় এবং সংসদ বহিষ্কার করে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কি ঘটেছিল আসলে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সময়, আসলে কি ঘটলো সংসদে। মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 73/2 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বছর প্রথম অধিবেশনের সূচনায় মহামান্য রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করেন। মাননীয় সদস্যবৃন্দ, কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনায় ভাষণ প্রদানের জন্য সংসদ কক্ষে আগমন করবেন। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, অনুগ্রহ করে আমার কথা শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। দয়া করে আপনাদের আসনে বসুন এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অপেক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন, রাষ্ট্রপতির ভাষণ শুনুন।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, জনাব স্পিকার ও ডিপ্টি স্পিকার, হিজ এক্সেলেন্সিস, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তি, আন্তরিক উদ্যোগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান জাতীয় সংসদে বিএনপি ও সমমনা দলগুলোর 2/3 বেশি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে। জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র সদস্য রয়েছেন। আমি এই সংসদে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাতীয় সংসদের সকল সদস্যের প্রতিও রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সাথে স্মরণ করছি বীরাঙ্গনা মা বোনদের এবং আমাদের সকল শহীদদের যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিবার সামনের কাতারে থেকে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। জনাব স্পিকার, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। খুনের সহযোগী ছিল তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী।
যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই, সেই খুনে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। দ্বিতীয় কারণ ছিল, আপনারা জানেন, আগস্ট মাসের 5 তারিখ 24 সালে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছিলেন যে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন, 2টা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন, নতুন গল্প সামনে নিয়ে এসেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছেন। দেশের প্রেসিডেন্ট মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট হিসেবে তার আর কোনো নৈতিক অধিকার থাকে না। 3 নম্বর অপরাধ তিনি করেছেন, তিনি নিজের হাতে অর্ডিন্যান্স সাইন করেছেন। এই জুলাই অভ্যুত্থানের পরে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হবে। নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা 2টা ক্যাপাসিটিতে নির্বাচিত হবেন। তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হবে এবং তারা একই সাথে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবে। একই দিনে উভয় শপথ একই ব্যক্তি পড়াবেন। অত্যন্ত দুঃখের বিষয়, সেই শপথ দুটো আমরা নিলেও সরকারি দল নেয়নি। তার প্রথম দায়িত্ব ছিল গেজেট প্রকাশের 30 দিনের ভিতরে সংস্কার পরিষদের অধিবেশন ডাকা। তিনি সেই অধিবেশন ডাকেন নাই। গণভোটে হার পক্ষে ভোট দিয়েছে 70% মানুষ। তিনি 70% জনগণকে, দেশবাসীকে অপমান করেছেন। এখানেও তিনি অপরাধ করেছেন। এই 3 অপরাধের কারণে আমরা তার ভাষণ শুনতে চাইনি এবং আমরা সরকারি দলকেও অনুরোধ জানিয়েছিলাম, স্পিকার মহোদয়কে অনুরোধ জানিয়েছিলাম তাকে যেন ভাষণ দিতে দেওয়া না হয়। তারা আমাদের কথা কার্য করেন নাই। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। আমরা আগামীতে এই সংসদে কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করবো না এবং মেনে নেব না। আমরা জনগণের স্বার্থের পক্ষে লড়াই করে যাব, অধিকারের পক্ষে লড়াই করে যাব। প্রিয় দেশবাসী, আমরা আপনাদের সাথে আসি, আপনাদের অধিকারের পক্ষে আছি, আপনাদের রায়ের প্রতি আমাদের সম্মান আছে। আমরা আছি আপনাদের সাথে, আপনারাও থাকবেন আমাদের সাথে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ। গত 1.5 বছর এই রাষ্ট্রপতি 133টা অধ্যাদেশ জারি করলো, তার সঙ্গে জারি করলো। সেই অধ্যাদেশের জুলাই সনদে জারি আছে, সেই ব্যাপারে তো আপনারা কোনো বক্তব্য দেন? আমরা দফায় বক্তব্য দিয়েছি, আমরা মূল জায়গায় বক্তব্য দিয়েছি। ধরে একটা করে বক্তব্য দেওয়ার কোনো দরকার নেই। আমরা তার নৈতিক বৈধতা বহু আগে অস্বীকার করেছি, প্রত্যাখ্যান করেছি। অবশ্যই আমরা যাব। আমরা জনগণের পক্ষে কথা বলতে এখানে এসেছি, জনগণের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। এই সংসদ কারো একার নয়, এটা 18 কোটি মানুষের সংসদ। আমরা তাদের প্রতিনিধি হিসাবে অবশ্যই আমরা সংসদে আছি। জাতীয় সংসদে বাংলাদেশের বেহায়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিচ্ছেন। তার ভাষণের সময় কঠিন প্রতিবাদ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাষ্ট্রপতিকে ঘৃণা জানিয়ে স্লোগান দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামাত জোটের এমপিরা। দর্শক, কোন দেশের সংসদ অধিবেশনের শুরুর দিন এরকম ওয়াকআউট এবং সংসদের ভিতরেই স্লোগানে উত্তাল করা, এটা বিরল দৃশ্যপট। এবং বাংলাদেশের জাতীয় সংসদ চুপ্পুর এই ভাষণের মধ্য দিয়ে কলঙ্কিত হলো এবং সংসদ একটা হাস্যরস তামাশার বস্তুতে পরিণত হলো, যেটা কিছুতেই একটা গণতান্ত্রিক দেশের মহান সংসদের জন্য শোভনীয় নয়। দর্শক, হ্যাঁ, প্রত্যাশা অনুযায়ী জামাত এনসিপি এমপিরা তারা ওয়াকআউট করেছে। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল। তরুণ এমপিরা হাসনাত নাহিদরা স্লোগান দিয়েছে, জামাতের এমপিরাও স্লোগানে সুর মিলিয়েছেন এবং ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবত স্লোগান দিতে চেয়েছিলেন তরুণ এমপিরা, কিন্তু জামাতের সিনিয়র এমপিরা তাদেরকে নিয়ে যে বাইরে চলে গিয়েছেন, দ্যাট মিনস ওয়াকআউট করেছেন। এবং সেই মুহূর্তে এই বেহায়া রাষ্ট্রপতি চুপ্পু নির্লজ্জের মতো ভাষণ দিয়েছেন এবং চুপ্পুর গলায় একটু কাঁপুনি ছিল, কারণ তিনি বক্তব্য দেয়া শুরু করতেই জামাত এমপিরা চিৎকার শুরু করে দিয়েছে, স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে এবং একটা বিব্রতকর পরিস্থিতি। এর মধ্যে দিয়ে কয়েকটা বিষয় স্পষ্ট হয়েছে। নাম্বার 1, যে এই চুপ্পু, এই লোকটা যে কতটা বেহায়া, কতটা নির্লজ্জ, থার্ড ক্লাস। রাষ্ট্রপতির ভাষণের সময় এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটেনি। বাংলাদেশের রাজাকার রাষ্ট্রপতিও ছিল,
কিন্তু তখন এরকম কোনো ঘটনা ঘটেনি। এবার চুপ্পুর ক্ষেত্রে যেটা হয়েছে, এবং দেখেন এই যে সংসদ যে একটা এই ফর দ্য টাইম আমি বলছি না যে পুরো সময়, রাষ্ট্রপতির ভাষণের সময় একটা সার্কাসে পরিণত হয়েছে, ওটা একটা সার্কাস সেন্টারে পরিণত হয়েছে। তার প্রমাণ হচ্ছে রাষ্ট্রপতি ভাষণ দেন আর প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা হাসেন কেন? এই রাষ্ট্রপতি, এই আওয়ামী বেহায় রাষ্ট্রপতি বলেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বেহায় রাষ্ট্রপতি কি বিশ্বাস করেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান? না, তিনি বিশ্বাস করেন না। তিনি বলছেন মানে যেটা বিশ্বাস করেন না, মানেন না, এবং সংবিধানে কোর্টে রায় আছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংবিধানে আছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর রাষ্ট্রপতি বলেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এটা সার্কাস না তাহলে কি? আপনি জুলাই সনদ পাশ না করিয়ে এই সংবিধান মানছেন বলছেন, অথচ এই সংবিধানে স্বাধীনতার ঘোষক যে তার কথা বলেন না। এই সংবিধান অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কথা বলেন না, তার ছবি নাই, তাকে স্মরণ করেন না। আপনারা বলেন সংবিধান মানেন। এটা কি সার্কাস না তাহলে কি? ক্লিয়ার করেন যে আমরা এই সংবিধান মানি না, আমরা জুলাই সনদ মানি। তাহলে ঠিক আছে যে আপনি শেখ মুজিবের ছবি টানাবেন না এবং তার কথা বলবেন না। আপনি এই সংবিধান মেনে আবার জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলছেন, এবং এটা চুপ্পুর মাধ্যমে জোর করে বলাচ্ছেন। এই যে কাউকে জোর করে গায়ের জোরে বলানো, এটাও তো একটা নাটক, এটা অন্যায়। বিএনপি জোর করে বলাচ্ছে, কেন জোর করে বলাতে হবে? তাকে জেনে নেন, এবং যে মন থেকে জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবে, তাকে রাষ্ট্রপতি বানান। এই নাটক কেন করান? এর মানে সংসদটা অ্যাটলিস্ট ওই 40 মিনিট একটা নাট্যমঞ্চ ছিল, এবং জামাতকে শক্তিশালী বিরোধী দল হিসেবে আখ্যায়িত করেছেন এই বেহায়ে চুপ্পু, এবং তাতে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং হেসেছেন তারেক রহমান থেকে শুরু করে বিএনপির এমপিরা। এবং একটু পরপর চুপ্পু ভাষণ দিচ্ছেন, একটু পরপর তারেক রহমান থেকে শুরু করে বিএনপির এমপিরা টেবিল চাপড়ে অ্যাপ্রিসিয়েট করছেন। মানে কোন দৃশ্য? এর চাইতে বেহায়া দৃশ্য, নির্লজ্জের দৃশ্য আর হতে পারে না। একজন আওয়ামী রাষ্ট্রপতি, একটা নিষিদ্ধ সংগঠনের সদস্য, একটা নিষিদ্ধ দলের সদস্য, এবং যে দল নিষিদ্ধ, ছাত্রলীগের সাবেক নেতা, এক মুজিব সৈনিক, ভারতীয় দালাল জাতীয় সংসদে ভাষণ দিবে। এই জুলাই রক্তের উপর দাঁড়িয়ে যে সংসদ কায়েম হয়েছে, এই সংসদের সৌন্দর্যকে নষ্ট করা হলো। তবে জামাত এনসিপির এমপিরা বীরের পরিচয় দিয়েছে, তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। কারণ রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদের প্রথম দিনে এভাবে ওয়াকআউট করা, এটা বিরল, এটা বাংলাদেশের ইতিহাসে নেই, আমি খোঁজ নিয়েছি। এখানে জনগণের অনুভূতি, জুলাই সনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পেরেছে জামাত এনসিপি এমপিরা, কিন্তু বিএনপি এবং বিএনপি মনা স্বতন্ত্র এমপিরা সেটা পারে নাই। তারা রাষ্ট্রপতিকে আহ্বান এনেছে, এতে বিএনপি বিতর্কিত হবে। এবং জুলাইয়ের প্রতি যে বিএনপি আন্তরিক না, যতটুকু বিএনপি স্বার্থে মিলে ততটুকু এখান থেকে প্রমাণিত হল। কারণ রাষ্ট্রপতিকে রেখে দেওয়া বিএনপি স্বার্থের সাথে যায়। দেখেন রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছে, এই ভাষণের উপর যদি পর্যালোচনা করতে বলেন, সেটা নিয়ে কোনো কথা নাই। কারণ যে ভাষণ দিয়েছে ওটা শুনলে মনে হবে যে আমিরে জামাতের ভাষণ। কারণ আমিরে জামাত যা বিশ্বাস করেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বেহায়া চুপ্পু ওই একই কথা বলেছেন। বিএনপির রাষ্ট্রপতি বা বিএনপি কোন নেতা কিংবা জামাত কোন নেতার ভাষণ আর এই চুপ্পুর ভাষণের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ চুপ্পু তো এখানে কাঠের পুতুল, তাকে জোর করে যা বলতে বলেছে তিনি সেটা বলেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে জুলাইকে যেভাবে ভাসিয়েছেন, এবং হাসিনার আমলকে বলেছেন ফেসিবাদী আমল। আপনি চিন্তা করেন, এটা কি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য? ফেসিবাদের একজন দোসর, যার পায়ের ধুলা নিতে পারলে তিনি খুশি হতেন, তাকে বলেন ফেসিস্ট, এবং কোটা সংস্কার আন্দোলনের প্রশংসা করেন, জুলাই শহীদদের প্রশংসা করেন, অমুক তমুক কত কিছু। তো এগুলো কি আসলে অর্গানিক কিছু না? এগুলো সব ফেক। তাহলে জাতীয় সংসদের মতো একটা মহান জায়গায় আপনি ফেক বিষয় কেন ঢুকালেন? তাহলে কি বাংলাদেশটা ফেক নাট্যমঞ্চ? একটা দেশের সংসদ যখন নাট্যমঞ্চে পরিণত হয়, তখন ওই দেশটাই নাট্যমঞ্চে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা সেটা দেখছি। তো দর্শক, ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুর এই ভাষণকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং ওর ভাষণের কপালে লাথি মারি। জাতীয় সংসদ সম্পর্কে কোনো নাগরিক এরকম কথা বলতে পারে না, কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি। তো চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে। আর আপনি ভাষণের মধ্যে এই চুপ্পুকে যতই সুন্দর সুন্দর কথা বলান না কেন, বলতে বাধ্য করেন না কেন, ওগুলোর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করার কোনো সুযোগ নাই। কারণ ওগুলো চুপ্পু বলেন নাই, চুপ্পুরকে বাধ্য করা হয়েছে। অতএব ব্যক্তি রাষ্ট্রপতি যেখানে অচল, গ্রহণযোগ্য নয়, ফেসিবাদের দোসর, এবং জাতীয় সংসদ সদস্যরা সেখানে স্লোগান দিয়েছে ফেসিবাদের দোসর, হুঁশিয়ার, সাবধান, আর অনেক কিছু বলেছে, সেখানে তার বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করার কোনো সুযোগ নেই।
এবং বিএনপির এমপিদের প্রতি ধিক্কার। তাদের সবাই ধান্দাবাজ। তারা এই চুপ্পুর ভাষণ হা করে শুনেছে এবং তারা টেবিল চাপড়ে ধন্যবাদ জানাচ্ছে। এবং সংসদের বাইরে যেও জামাত এনসিপির এমপিরা তারা গেট আউট চুপ্পু নানান কথা বলছে, ফেসবুকে লিখছে। তো এই যে বিষয়, বিএনপির এমপিরাও এক প্রকার বেহায়া। কারণ বেহায়া না হলে এই আওয়ামী দোসর এই নির্লজ্জ চুপ্পুর ভাষণ এভাবে শুনে না। এবং জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকেও কলঙ্কিত করা হলো। কারণ খালেদা জিয়া জিয়াউর রহমান এমনিতেই মহান, জোর করে কারো মুখ থেকে জিয়াউর রহমানের প্রশংসা করানোর কোনো দরকার ছিল না। আর চুপ্পুকে আমরা প্রথম থেকেই বলে আসতেছি তার পদত্যাগ, এবং তাকে কোনোভাবে আমরা আজকে ভাষণ দিতে দিব না। আমরা চাই না উনি আমাদের এই পবিত্র সংসদ অপবিত্র করুক। উনি শেখ মুজিবের কণ্ঠে উনি কথা বলেন, উনাকে শেখ মুজিবের কথা শোনার জন্য আমি অনুরোধ করবো। ধন্যবাদ সবাইকে। শহীদ পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে আহতরা, বিশেষত জুলাই গণ অভ্যুত্থানের প্রথম নারী শহীদ নাইমা ইসলাম, আজকে তার নাইমা সুলতানা, তার মা এখানে উপস্থিত আছেন, অন্যান্য শহীদের মায়েরা এখানে উপস্থিত আছেন, শহীদের বাবারা এখানে উপস্থিত আছেন, আহতরা উপস্থিত আছেন। এর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির আমরা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ হওয়া সত্ত্বেও আমরা আজকে কিন্তু এখানে এসেছি সচেতন নাগরিক হিসেবে, যে বাংলাদেশে আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং এই প্রথম অধিবেশনে কতগুলো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা নাগরিক হিসেবে তার শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ জানাতে এখানে উপস্থিত হয়েছি। এর মধ্যে আমাদের 3টি দাবি রয়েছে। আপনারা জানেন যে এই সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও যে সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ আদেশ এবং গণভোট অনুযায়ী, সেই সংস্কার পরিষদের শপথ কিন্তু এই সরকার নেয় নাই। অন্যদিকে আমরা দেখেছি নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী 77 জন এমপি সংস্কার পরিষদের শপথ নিয়েছেন এবং এই সরকার দলীয় সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ না নিয়ে অলরেডি আইন ভঙ্গ করেছেন। এবং আমরা আজকে এখানে নাগরিক হিসেবে তাদের প্রতি এই আহ্বান জানাতে এসেছি যে আপনারা অবিলম্বে সংস্কার পরিষদের শপথ নিন। এবং এর পাশাপাশি আজকে দীর্ঘদিন ফ্যাসিবাদের পরে 1400 শহীদ এবং হাজার হাজার আহতদের রক্তের বিনিময়ে আমরা যে জুলাই গণ অভ্যুত্থান এবং যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের যে পার্লামেন্ট গঠন করা হয়েছে, সেই পার্লামেন্ট আমাদের জন্য একটা অত্যন্ত গণতান্ত্রিক আনন্দের বিষয় হতে পারত। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্রপতি, যিনি একজন প্রমাণিত দুর্নীতিবাজ এবং যিনি একজন দ্বৈত নাগরিক, এবং এর মধ্য দিয়ে তিনি ইতিমধ্যেই সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন, সেই রাষ্ট্রপতিকে দিয়ে আজকে বাংলাদেশের পবিত্র জাতীয় সংসদে উদ্বোধনী ভাষণ দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি আজকের এই যে অবৈধ রাষ্ট্রপতি, যিনি শেখ হাসিনাকে পা ধরে সালাম করতে চেয়েছিলেন, যিনি একসময় ছিলেন জয় বাংলার রাষ্ট্রপতি, আজকে তিনি হয়ে গেছেন বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি, এবং তারকে উদ্বোধনী ভাষণ দেওয়ানোর মধ্য দিয়ে এই পার্লামেন্টকে এবং এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে, জুলাই গণ অভ্যুত্থানকে, গণভোটকে কলঙ্কিত করা হয়েছে। এবং আমাদের দ্বিতীয় দাবি, সুতরাং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে অবিলম্বে, এতদিন আপনারা বলেছেন যে সাংবিধানিক পদ্ধতি পাওয়া যাচ্ছে না, এই কারণে আপনারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারছেন না। আজকে প্রথম অধিবেশনে বসেছে, এই প্রথম অধিবেশনের প্রথমেই আপনারা এই রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রস্তাব নিয়ে আসেন, এটা আমাদের দাবি থাকবে। সুতরাং আমাদের দাবি সংস্কার পরিষদের শপথ নিতে হবে, রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে। এখানে শহীদ ফ্যামিলিরা এসছেন, তারা কিন্তু জুলাই গণহত্যার বিচার চান। আপনারা জানেন যে সরকার আসার পরেই প্রথমেই যে কাজটা করেছে সেটা হচ্ছে প্রসিকিউশনের ছন্দ পতন ঘটিয়েছে এবং নতুন করে ঢেলে সাজানোর মধ্য দিয়ে আপনারা দেখেছেন অলরেডি রামপুরার আলোচিত যে গুলি করার ঘটনা, কার্নিশের থেকে ঝুলন্ত যে ছেলেকে গুলি করেছিল পুলিশ, সেই মামলার রায় তারা আটকে দিয়েছে। এবং এর মধ্য দিয়ে এই সরকারের আদৌ বিচার করার কোনো ইচ্ছা কিংবা রাজনৈতিক ইচ্ছা আছে কিনা সে ব্যাপারে আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। বলে আমরা সচেতন নাগরিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, শহীদ পরিবার হিসেবে, আহত হিসেবে আজকে এখানে এসে এই 3 দফা দাবি জানাচ্ছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ অবিলম্বে নিতে হবে, রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানের বিচার করতে হবে। বেআইনি ভাবে পার্লামেন্টে ঢুকবেন কালকে, এই সংবিধান মোতাবেক না। সেজন্য আপনি 2টা ওত নিয়ে আপনি যদি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করে, আপনি যেহেতু জনগণের ম্যান্ডেট দিছে, এটা কাজ করে আপনি ওপেন করবেন, ওপেন করে আপনি পার্লামেন্টে ঢুকবেন, এইটাকে মোতাবেক সংশোধন করে। কেন? আমি প্রথমেই একটা কথা বলতে চাই, 12 তারিখে যে সংসদ অধিবেশনটা হতে যাচ্ছে, যাওয়ার আগে তারা সংসদ সদস্য হিসেবে ওথ নিছে, শপথ। ইতিমধ্যে মন্ত্রী হিসাবেও শপথ নিয়ে নিছেন, কিন্তু তাদেরকে যখন আমন্ত্রণ জানানো হইল তখন সেখানে 2টো শর্তের কথা বলা হইল এবং সেটা মেনে তারা ওখানে গেল। এবং যাওয়ার পর একটা শর্ত, শপথ যখন নিলেন না, তখন তো আপনাকে যে আমন্ত্রণ জানালেন তার শপথের যে শর্ত ভঙ্গ করলেন। চিঠিটা হাতে পাওয়ার যান, যেটা একটা অশুদ্ধ, অনৈতিক বা নিয়মতান্ত্রিক না, নিয়ম বহির্ভূত। একটার ক্ষেত্রে তো নিয়মতান্ত্রিক। তো আপনি গেলেন কেন?
একটার জন্য গিয়েছে। আপনি কি যাওয়ার আগে বলছেন যে আমরা দুটা নিব না? আপনি দুটা লিখছেন কেন? এগুলো তো আপনি আগে করবেন। আচ্ছা, করেন নাই, ভালো কথা। আপনি যেটা করছেন, শপথ নিছেন কি হিসাবে? সংসদ সদস্য হিসাবে। আপনি কিভাবে সংসদ সদস্য হয়েছেন? কোন আইনে সংসদ সদস্য হয়েছে? কোন সংবিধান মোতাবেক? বিদ্যমান সংবিধান মোতাবেক। কিভাবে? 29 সালে হওয়ার কথা। 29 সালের দরকার নাই তো আমার। এই সংবিধানটা আমার হাতে। এইটা বাংলাদেশের যে কোনো লোক বুঝবে। এটা কঠিন কিছু নাই। এই সংবিধানে 123 অনুচ্ছেদে বলা আছে, সংসদ যদি কোনো কারণে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। তাহলে সংসদ ভাঙলো 8ই অগস্ট, যেদিন ওত নিল ইউনূস সাহেব, সেই দিন থেকে সংসদ নাই। সেই মোতাবেক 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা, এই বই মোতাবেক। আপনি কি সেই মোতাবেক নির্বাচন হয়েছে? হয়নি। হয় নাই। এটার ভিতরে আছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা আছে? না, বলা নাই। যে নির্বাচন দিল যে সরকার, সে কি সংবিধানের সরকার? না। তাহলে এই সংবিধানের সরকার না, এই সংবিধানের বিধান মানলেন না, আপনি সংসদ হইয়া বলতেছেন এই সংবিধান মোতাবেক হইছেন, মানে কি? কিভাবে? এই সংবিধানে বলা আছে 90 দিনের মধ্যে নির্বাচন দিলে 7ই নভেম্বর নির্বাচন 2024 হওয়ার কথা। কিন্তু সংবিধানে যেভাবে জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার যে বিধানটি আছে, সেই বিধানে তারা নির্বাচিত হয়েছেন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন দিচ্ছে নির্বাচন কমিশন। কোন সংবিধানের আলোকে? এবারে নির্বাচন কমিশনও তো বলেন নাই যে এই সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক নির্বাচনী তফসিল ঘোষণা করছি। যদি দেখাইতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম। ওনারা শুধু নির্বাচনী তফসিল দিচ্ছেন। ওনাকে তো বলতে হবে যে এই সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি। আপনি করেন নাই সেটা, বা যে ধারায় আছে আপনি করেন নাই। এটা তো বিশেষ ব্যবস্থা ছিল, বিশেষ প্রয়োজনে। বিশেষ প্রয়োজনে বিশেষ সংবিধানে হয়েছে। বিশেষ প্রয়োজনে তো এই সংবিধান না। আবার এটাকে বলা হয় 72 সালের সংবিধান। 2016 সালে এটা সর্বশেষ সংশোধিত হয়েছে। 100বার সংশোধন হইল। 2016 সালে সংশোধন হওয়ার পর তখনও এটা 72 সালের সংবিধান। ভালো কথা। তাহলে 24-এ যদি এটা সংস্কার হয়, তখনও তো এটা 72 সালের সংবিধানই হবে না। 2016-তে যখন সংশোধন হয়েছে, সেটা 72 সালের সংবিধানে ফিরে যাওয়া, কারণ ত্রয়োদশ সংশোধন অন্যান্য সংশোধনের যে পরিবর্তনগুলো এনেছিল, 17 বার সংশোধন হয়েছে তো। 72 সালে যে সংবিধান আছে তার 80 ভাগ নাই সংশোধন হইতে হইতে। কিন্তু আমি প্রশ্ন হচ্ছে, যখনই আপনি সংবিধান সংশোধন করেন, এটা 72 সালের সংবিধান। এক্স্যাক্টলি। তাহলে 24 সালে যদি আমি সংশোধন করি, ওটা 72 সালের সংবিধানই হবে। সংশোধিত সবসময় তো সংশোধিত। এবং যখনই সংশোধিত হবে, তখন সংশোধিত হওয়ার পর যেটা থাকে সেটা চলে, পিছেরটা অফ, বাতিল। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত ভাবে আপনারা কি মনে করছেন সেটা অবশ্যই জানাবেন। আজকে সংসদের প্রথম দিন, এবং প্রথম এই দিনেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেল। আসলে এটা প্রত্যাশা করেছিলাম অনেক আগেই, যে যদি বক্তব্য রাখে, যদি বক্তব্য দেয় আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তাহলে জামাত সেগুলো কোনোভাবেই মেনে নিবে না। এটা বহু আগে থেকেই ধারণা করছিল সকলেই, যে কোনোভাবেই জামাত রাষ্ট্রপতির বক্তব্য সহ্য করবে না, গ্রহণ করবে না, এবং তারা যদি রাষ্ট্রপতি বক্তব্য দেয় সংসদ থেকে বেরিয়ে যাবে। সকলেই এটা আশাই রেখেছিল। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা শুনতে পারলেন কেন, কি কারণে সংসদ বয়কট করলো এবং সংসদ থেকে বেরিয়ে আসলো বিরোধী দলীয় জোটের যেই সংসদ সদস্য আছে, তারা কেন রাষ্ট্রপতির ভাষণ মানে বয়কট করলো, সংসদ বয়কট করে কেন চলে আসলো। আপনারা শুনতে পারলেন। জামায়াতের আমির কিন্তু এখানে স্পষ্ট করেছে কারণটি, একদম সুন্দরভাবে উপস্থাপন করেছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত, অভিব্যক্তিটা কি, আপনারা কি বলতে চান। অনেকে বলছে যে আজকে রাষ্ট্রপতিকে বয়কট করতেছেন কেন? যখন হাসিনা পালিয়ে যায় তখন রাষ্ট্রপতিকে কেন বয়কট করেননি? রাষ্ট্রপতিকে তখনই তো অপসারণ করা প্রয়োজন ছিল। তখন অপসারণ না করে এখন কেন অপসারণের মানে কথা উঠছে? রাষ্ট্রপতি অপসারণ করতে হলে তো প্রথমেই, গণঅভ্যুত্থানের প্রথম দিনেই তাকে অপসারণ করার উচিত ছিল। আসলে অনেকে এরকম মন্তব্য করছে, আবার অনেকে বলছে সংসদ অধিবেশনের প্রথম দিনে এরকম একটা উত্তেজনা পরিস্থিতি বিরাজ করবে। এটা আসলে মোটেও শুভকর নয়। যাই হোক, সাংবিধানিক দিক থেকে আপনারা কি মনে করেন? বিএনপি বলছে সংবিধান ভঙ্গ করে কোনো সিদ্ধান্ত নেবে না তারা, এবং জামায়াত বলছে কোনো ফ্যাসিবাদের দোসরকে স্থান দেওয়া যাবে না।